আমার স্বামী যখনই কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য বেরোতো তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতো। একদিন রাতে আমার স্বামী বাড়িতে না আসায় আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার সাথে যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে, কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনই একটা অন্ধকার রাত হয়ে উঠল। আমার স্বামী সৌম্য এখনও বাড়ি ফেরেনি। রাত 12:30 বাজছে। আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে সৌম্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার অন্ধকারে খুব ভয় লাগে, আর এখন চারিদিক অন্ধকার। এমনিতেই আমি সৌম্যের না ফেরার জন্য চিন্তায় ছিলাম, তার উপরেই অন্ধকার। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি কোনো রকমে জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই পাড়ায় একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এত জোরে ডাকলো যেন মনে হলো সে আমাদের উঠোনে চলে এসেছে। ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়িতে তখন আমার শ্বশুরমশাই সুশান্তবাবু ছাড়া আর কেউ ছিল না। তিনি ওনার ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি বসার ঘরে একা ছিলাম। আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে, আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম। আমি ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম। যখন ঘরের দরজাটা খুলল তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি বলি, বাবা, আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে। আমি কি আপনার ঘরে আসতে পারি? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না। তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আমার শ্বশুরমশাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন। তারপর ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার সাথে যা হয়, একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় মনোক্ষুণ্ণতায় ভোগে। আজকাল আমার সাথে সেটাই হচ্ছে। সৌম্য একটা খুব সুন্দর দেখতে যুবক ছেলে। আমিও দেখতে খারাপ ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা ছিল। এই কথাটা আমাকে বিয়ের একদিন পরেই আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনতে হয়। সকালে যখন আমি নাস্তা খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল। খাবার টেবিলে আমার শ্বশুর মশাইয়ের সাথে তার বোনেরাও বসেছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুর মশাইয়ের ভাই বোন ছিল। আমি ওনাদের সাথে বসে নাস্তা খেলাম। আমার শ্বশুর মশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি খুব খুশি মেজাজে ছিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে গেল। তখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর মশাই ছিলেন। আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের এখনও অনেকটা সময় আছে। আমার শ্বশুর মশাই আমার জন্য চা বানিয়ে আনলেন। উনি বলেন, আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত, তাই আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, সৌম্য এমনিতে খুব ভালো ছেলে, সে আমার সব কথা শোনে। তুমিও মেয়েটা ভালো, কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো। ওই যে কথায় বলে না, বউ সেই হয় যাকে সবসময় কাছে পেতে ইচ্ছে করে। ওনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি ওনাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উনি বলেন, কাল রাতে সৌম্য ঘরের বাইরে এসেছিল। আমিও তখন জল খেতে উঠেছিলাম, তাই আমার তার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে বলে, বাবা, তুমি শ্রদ্ধার মধ্যে কি এমন দেখেছিলে? তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ। তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতে। এসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে সৌম্য কাল রাতে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। সে এমন কোনো কথাও বলেনি। সে বরং আমার প্রশংসাই করছিল। তবে হ্যাঁ, আমার মনে আছে যে সৌম্য রাত 2:30, 3 বা 3:30 নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পর আবার ফিরেও এসেছিল। আমি হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বলেন, আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি কাল সৌম্যকে খুব বকেছি আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে। সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো? আমি মাথা নেড়ে বললাম, না। এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ কাল রাতে সৌম্যের সাথে আমার ব্যবহার খুব ভালো ছিল। শ্বশুরমশাই এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয়। তিনি বলেন, আমি বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয়। তুমি কিছু মনে করো না মা, কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে। তখন দেখে তোমাকে ফর্সা মনে হয়েছিল, কিন্তু তোমার আসল রংটা তো। ওনার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি জবাব দেব। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে দেখতে আসার সময় আমি একটু মেকআপ করেছিলাম, কিন্তু সেটাই তো স্বাভাবিক। আজকাল সব মেয়েরাই তো একটু আধটু সাজগোজ করে।
সৌম্যের সাথে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বা ননদ থাকবে না। কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুরমশাই বিয়ের পরপরই আমার দোষ ধরতে শুরু করবেন? যেভাবে বিয়েটা হয়েছিল সেইভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠানটাও পেরিয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার স্বামী থাকতো। এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু উনি সৌম্যের ব্যাপারে যেসব কথা বলতেন সেসব শুনতে আমার ভালো লাগতো না। সৌম্য অফিসে বেরিয়ে যাবার পরেই বাবা আমার ঘরে চলে আসতেন। আমি তখন সৌম্যের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য নাস্তা বানাও, তারপর আমরা দুজনে বসে গল্প করব। তিনি আমার সাথে বন্ধুর মতন কথা বলতেন। আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সব সময় আমার সাথে ছায়ার মতন লেগে থাকতেন। আমি যখন রান্নাঘরে থাকতাম তখন উনি সেখানে এসে হাজির হতেন। আমি যখন রান্না করতাম তখন উনি বলতেন, এইভাবে নয়, এইভাবে বানাও, সৌম্যের এই খাবারটা পছন্দ, এটা নয়, এমনিতেই তুমি দেখতে ভালো নাও, তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে স্বামীর মন জিতবে কী করে? মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে বেলতে পারো না, সৌম্য তো তোমার রুটি দেখেই খাবার ছেড়ে উঠে যাবে। সবসময় যদি কেউ কারোর মাথার ওপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে। একদিন আমার শ্বশুরমশাই বলেন, সৌম্য কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে ইচ্ছে করে, তুমিও অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছো, চলো তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমরা কেনাকাটা করতে যাব। বাবা আমার সাথে আমার শাশুড়ি মার মতনই ব্যবহার করতেন, আমার সব কাজে ভুল ধরতেন, বলতেন সৌম্যের এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। আমার বাজারে যেতে ইচ্ছে করছিল না, তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন, কিন্তু তবুও উনি আমাকে জোর করে বাজারে নিয়ে গেলেন। উনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব যেটা পরে তুমি খুব সুন্দর দেখাবে। উনি আমাকে বিপণিতনে নিয়ে গেলেন আর বললেন, তোমার পছন্দ মতন একটা পোশাক তুমি কিনে নাও। আমি কালো রঙের একটা পোশাক পছন্দ করলাম, কিন্তু বাবা বললেন, এমনিতেই তোমার রঙটা খুব কালো, তার উপর তুমি যদি কালো রঙের জামা পরো তাহলে তোমাকে ভূতের মতন দেখাবে। তিনি আমার জন্য একটা হালকা রঙের পোশাক পছন্দ করলেন, যেটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু আমি চুপ করে রইলাম। উনি বলেন যে এই রঙটা পরে তোমাকে ভালো দেখাবে। আমি যখন শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে সৌম্যকে একটা অন্য মেয়ের সাথে। বাবাও সেটা দেখতে পেল। সৌম্যের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল। বাবা বলতে লাগলেন, দেখেছো, আমি বলেছিলাম না সৌম্যের সুন্দরী মেয়ে খুব পছন্দ, সে যেখানে সৌন্দর্য দেখে সেখানেই চলে যায়। সৌম্য সেই মেয়েটার সাথে খুব হেসে নেশে কথা বলছিল। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছু তছনছ করে দিতে। আমি ভাবতে লাগলাম যে সৌম্য কীরকম ছিলে, সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে। আমার শ্বশুরমশাই বলেন, আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মা, তবে ছেলেরা একটু স্বাধীন চেতা হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে। বাবা আমাকে নাস্তা খাওয়ালেন আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকলেন। বাবা বললেন, আমি সৌম্যের সাথে কথা বলবো, কিন্তু আমি কিছু গ্যারেন্টি দিতে পারছি না। আমি সৌম্যের জন্য কী না করতাম, তার পছন্দের খাবার বানাতাম, তার পছন্দ মতন ঘর সাজিয়ে দিতাম, এমনকি নিজেকেও তার মনের মতন তৈরি করার চেষ্টা করতাম। কিন্তু সৌম্যের আমার এত আত্মত্যাগ চোখেও পড়ে না। রাতে যখন সৌম্য বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম। সৌম্য আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমার তো ইচ্ছে করছিল এক্ষুনি বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি, কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন, বলেছিলেন যে এটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে। সৌম্য যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। আমি সৌম্যকে বলি যে আমার মাথা ব্যথা করছে। সৌম্য বলে, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এমনিতেই তোমার গায়ের রং কালো, তার উপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছো তোমাকে একেবারে ভূতের মতন দেখাচ্ছে। আমার গালে একটা হালকা করে চড় মেরে সেই কথাটা বলে। কথাটা শুনে আমার খুব অভিমান হয়। আমি বলি, আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন? আমার কথা শুনে সৌম্য আমার দিকে তাকিয়ে থাকে, তারপর একটু হেসে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, ভুল যখন হয়েছে তখন তোমাকে সহ্য তো করতেই হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে, আমার হাতটা ধরে বলে, আমি মজা করছিলাম, চলো
তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না। হয়তো আমার শ্বশুরমশাই তাকে বারণ করেছে, তাই সে তার মনের কথাটা বলে না আর তাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। আমি আমার হাতটা সৌম্যের হাত থেকে সরিয়ে নিই আর বলি, আমি কোথাও যাব না, আমার মাথা ব্যথা করছে, আমি ওষুধ খাবো আর ঠিক হয়ে যাব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে আর সব সময় তার দোষ ধরে, তাহলে একসময় স্ত্রীরও তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়। সৌম্যের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল। একদিন আমার শ্বশুরমশাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে, তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমি একটা সুন্দর নীল রঙের পোশাক বের করে পরে ফেললাম। সেটা পরে আমি আয়নায় তাকালাম। আমার রং অতটাও চাপা নয়, হালকা চাপা, আর এই রঙের পোশাকটা পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। সেই সময় সৌম্য ঘরে আসে আর আমার দিকে এক নজর তাকিয়ে থাকে। ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যতই সাজগোজ করো না কেন, আমার মতন সুন্দর তুমি কখনোই হতে পারবে না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায়। আমার মনটা পুরো ভেঙে যায়। এতক্ষণ আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে। কিন্তু সৌম্যের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল। মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকেই ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয়। আমি সৌম্যের থেকে সরে আসি। রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি। তারপর একটা টিস্যু পেপার বের করে আমার মেকআপ মিচতে শুরু করি। এটা দেখে সৌম্য একটু গম্ভীর হয়ে যায় আর বলে, শ্রদ্ধা, তুমি এটা কি করছো? আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি বলি, আমি কোথাও যাব না। সৌম্য বলে, এমন ছেলে মানুষই কেন করছো তুমি? একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো? আমি বললাম, আমার ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ আমি তোমার পাশে মানাবো না। আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে? ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তাদের কারোর সাথে তুমি রাতটা কাটিয়ে এসো। এটা বলার সাথে সাথে সৌম্য আমার গালে একটা জোরে থাপ্পড় মারে। আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না। আমি সৌম্যের কাছ থেকে এটা আশা করিনি। সৌম্য বলে, এসব কি কথা বলছো তুমি? তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয়? আমাদের গলার আওয়াজ এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে অবধি আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বলি, আমার সামনে ভদ্রলোক সেজো না সৌম্য। সৌম্য আমাকে চেপে ধরে বলে, বলো শ্রদ্ধা, তুমি আমাকে চরিত্রের দিকে তুলছ? আমিও তোমার চরিত্রের দিকে তুলতে পারি। আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জানি, বুঝেছ? এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি সৌম্যকে বলি, শ্রদ্ধা, আমাকে ছাড়ো, লাগছে। সৌম্য বলে, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি আমার সীমার বাইরে চলে যাচ্ছ। তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। সেই সময় আমাদের দরজায় কেউ একজন ধাক্কা দেয়। সৌম্য আমাকে ছেড়ে গিয়ে দরজাটা খোলে। আমার শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢুকলেন। বাবা বলেন, তোমরা এসব কি করছো? তোমাদের গলার আওয়াজ সারা বাড়িতে শোনা যাচ্ছে। সৌম্য বলে, বাবা, তুমি ওকে বলে দাও যেন ও এসব কথা মুখেও না আনে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসেন। আমি বলি, সবসময় সৌম্য আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমাকে যখন ওর এতটাই অপছন্দ, তখন ও আমাকে বিয়ে করলো কেন? আমি জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে বোঝাতে শুরু করলেন আর বলেন, সৌম্য এই রকমই, তুমি চিন্তা করো না, আমি ওকে বোঝাবো, তুমি চিন্তা করো না। আমি তো চাই যে তোমরা দুজনের সুখে সংসার করো। কিন্তু তার কোনো নমুনা আমি দেখছি না। আমার শ্বশুর বলল, দেখো মা, ছেলেরা কখনো আপোষ করে না, মেয়েদেরকেই আপোষ করতে হয়। তোমাকে নিচু হতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ছিলাম। আমি ভালো পরিবার থেকে এসেছিলাম। তা সত্ত্বেও আমি সৌম্যের সব কথা মেনে নিতাম। এর পরেও যদি সৌম্যের শুধু আমার খারাপটাই চোখে পড়ে, তাহলে আমি কি করতে পারি? বাবা বলেন, এখন তুমি তৈরি হয়ে নাও, না হলে ঝামেলা আরও বাড়বে। আমি না চাইতেও আবার তৈরি হলাম আর বিয়ের বাড়িতে গিয়ে চুপচাপ এক কোণে বসে রইলাম। সৌম্য বারবার আমার দিকে তাকাচ্ছিল। বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে করাঘাত করে। সাধারণত আমার শ্বশুরমশাই দরজা খুলতেন, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে এলেন না দেখে আমি গিয়ে দরজাটা খুলি। আমি দেখলাম একটা কম বয়সী ছেলে এসেছে। সে জিজ্ঞেস করে, সুশান্তবাবু আছেন? সে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছিল। আমি বললাম, হ্যাঁ আছেন। সে বলে, তিনি আমাকে বাড়িতে দেখতে বলেছেন। আমি সরে দাঁড়ালাম যাতে ছেলেটা বাড়ির ভেতরে ঢুকতে পারে। আমি বাবার ঘরটা তাকে দেখিয়ে দিলাম আর সে বাবার ঘরের দিকে চলে গেল। তখনই আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন আমি দেখলাম আমার শ্বশুরমশাইকে সামনের রাস্তা থেকে বাড়ির দিকে আসতে।
আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমার শ্বশুরমশাই যদি বাড়িতেই না থাকেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বলবেন কেন? আমি ছেলেটাকে জিজ্ঞেস করি যে সে এখানে কেন এসেছে। সে বলে আমাকে সুশান্তবাবু এখানে আসতে বলেছেন। আমি বলি তুমি মিথ্যে কথা বলছো, বাবা তো এখন বাইরে থেকে ফিরছেন, তাহলে উনি তোমাকে বাড়িতে আসতে বলবেন কেন? আমি যখন ছেলেটার সাথে কথা বলছিলাম তখনই সৌম্য বাড়িতে ফিরে আসে। সে আমাদের অর্ধেক কথা শুনতে পেয়ে যায়। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বাবা সঙ্গে সঙ্গে চুপ করে যান আর আমাকেও চুপ করে যেতে বলেন। সৌম্যকে বলেন, না কিছু হয়নি। সৌম্য অনেক জিজ্ঞেস করল, কিন্তু বাবা কিছুই বললেন না। তারপর সৌম্য বলে যে সে শুনতে পেয়েছে যে বাড়িতে কেউ একজন এসেছিল। কে এসেছিল? বাবা বলেন, তুমি বাদ দাও সৌম্য, আমি তো আছি, আমি সব সামলে নেব। সৌম্য আমার দিকে রেগে তাকালো, তারপর সে নিজের ঘরে চলে গেল। সৌম্যের যাওয়ার পর বাবা বললেন, ওকে কিছু বলার দরকার নেই, আমি চাই না তোমাদের মধ্যে আবার ঝামেলা হোক। এই ঘটনাটার কয়েকদিন পরই এক রাতে সৌম্য বাড়িতে ফিরতে দেরি করে। আমি খুব চিন্তা করছিলাম আর তখনই লাইটটাও চলে যায়। আমি বাধ্য হয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে উপস্থিত হই। কিন্তু যেই আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকি আমার মনে হলো কেউ একজন আমাকে ধরে ফেলল। আমি বুঝতে পারছিলাম না সে কে। আর ঠিক সেই সময়ে ঘরের লাইটটা জ্বলে ওঠে। আমি দেখি আমার শ্বশুরমশাই বিছানায় শুয়ে আছেন, আর যে আমাকে জড়িয়ে ধরেছে সে সেই ছেলেটা যে আমার শ্বশুরমশাইকে খুঁজতে আমাদের বাড়িতে এসেছিল। আমি ভয় পেয়ে গেলাম। ওই ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। আর ঠিক তখনই সৌম্য ঘরে এসে ঢোকে। এইসব দেখে তো সৌম্য রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। তখন আমার শ্বশুরমশাই উঠে বসলেন আর বললেন, এই ছেলেটা আর তোমার বউ দুজন মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। ভালো হয়েছে তুই এদেরকে হাতে নাতে ধরতে পেরেছিস। আমি অবাক হয়ে বলি, বাবা আপনি এসব কি বলছেন? বাবা বলেন, সৌম্য আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে, আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তুই নিজের ইচ্ছে মতন কাজ করলি। এবার দেখলি তো এই মেয়েকে বিয়ে করার নমুনা। এবার আমি আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ধরতে পারলাম। ছেলেটা তো পালিয়ে গেল। মনে হয় আমার শ্বশুরমশাই তাকে টাকা দিয়ে এখানে এনেছিল আমার বদনাম করার জন্য, আমাকে সৌম্যের চোখে ছোট করার জন্য। সৌম্য আমার বাবাকে ফোন করে বলে আমাকে এসে নিয়ে যেতে, কিন্তু আমি সৌম্যকে সব কথা বলে দিই। আমি তাকে বলি, তোমার বাবাই আমাকে তোমার নামে খারাপ কথা বলতো, তিনি আমাকে ভুল বুঝিয়েছিলেন, এতে আমার কোনো দোষ নেই। আমি ভগবানের দিবা দিচ্ছি, আমি ওই ছেলেটাকে চিনি না। সৌম্য বলে, ঠিক আছে, আমি কালকে ওই ছেলেটাকে খুঁজে বের করব আর তারপর তার মুখ থেকে সব সত্যি কথা বের করে নেব। যদি প্রমাণিত হয় যে তুমি মিথ্যে কথা বলছো তাহলে আমি তখনই তোমাকে ডিভোর্স দেব। একদিন পরে সৌম্য ওই ছেলেটাকে খুঁজে বের করে আর তাকে ধমকিয়ে তার থেকে সব সত্যি কথা বের করে নেয়। সে আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। সৌম্য আমাকে তার এক বন্ধুর বিয়েতে দেখেছিল আর আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল, তাই সে তার বাবার কাছে জেদ ধরেছিল যাতে তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু আমার শ্বশুরমশাই চেয়েছিলেন সৌম্যের বিয়ে তার ভাইয়ের মেয়ের সাথে দিতে। তিনি এসব ষড়যন্ত্র এই জন্য করেছিলেন যাতে সৌম্য আমাকে ছেলে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে। কে বলে যে শুধু শাশুড়িরাই বৌমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? এই কাজটা মাঝে মাঝে শ্বশুররাও করে থাকেন। এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।